আমরা বিএনপিকে বলতে চাই, এই ধরনের যেই মানুষগুলো আছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কথা বলেছে, জুলুমের শিকার হয়েছে, এখনো কৃতজ্ঞতা স্বীকার করে, যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু আপনারা স্পেস দেন না, এমপি বানায় রাখছেন। আমরা এর মধ্য দিয়ে এটা বুঝতে পারি যে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেই মানুষদেরকে আপনারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছেন। প্রিয় বিএনপি, মনে রাখবেন, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে মিথ্যার বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের আপনার দলের যাদেরকে আপনি সাইড করবেন, আপনার পতন তত দ্রুত হয়ে যাবে। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আপনি বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের যে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা আর কোন দলীয় নেতা দিয়ে দখল হইতে দিব না। আমরা দেখি এই সরকার ক্ষমতায় আসতে না আসতেই প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিএনপির নেতারা কে কোথায় সভাপতি হবে, ম্যানেজিং কমিটির সদস্য হবে, সেই অসুস্থ প্রতিযোগিতা আবার শুরু হয়েছে। আমরা আপনাদেরকে বলতে এসেছি, হয়তো বিএনপির ৫-১০ জন এই ধরনের নেতা নামক কিছু পাতি নেতা এই কাজগুলো করে আমার সমাজ, আমার প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু বিএনপির আরো হাজার হাজার নেতা কর্মী আছে যাদের সন্তানেরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দল দেখবে না, মত দেখবে না, ধর্ম দেখবে না, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবার সন্তানরাই সেখানে ক্ষতিগ্রস্ত হবে। ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার পৌরসভায় আজকে আমাদের এই উন্মুক্ত পথসভায় যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা আসলে অভ্যুত্থানের 2 বছর পার করছি। প্রথম বছর আমরা জুলাই পদযাত্রায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাওয়ার চেষ্টা করেছি। এবছর আমরা জুলাই পদযাত্রায় উপজেলা এবং পৌরসভাগুলোতে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকটগুলো, সেই সংকটগুলো নিয়ে তাদের সাথে কথা বলা, তাদের কথা শোনা এবং সেই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সরকারের কান পর্যন্ত পৌঁছে দেয়া, সেই কথাগুলো জনদাবি হিসেবে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা। আমাদের এবারে জুলাই পদযাত্রায় আমরা যেমন আমাদের আত্মসমালোচনাগুলো সামনে আনছি, তেমনি সরকার দল হিসেবে বিএনপি রয়েছে, তাদের ভালোটাকে ভালো বলার চেষ্টা করি, যৌক্তিক সমালোচনাও করার চেষ্টা করি। কারণ আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে এই গণ অভ্যুত্থানে লড়াই করেছি। বিএনপি বলি, জামায়াত বলি, এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা অনেক রাজনৈতিক দলের কথা বলি, সবাই বিগত 16-17 বছর ধরে সাফার করেছে। অনেকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে, বছরের পর বছর জেল খেটেছে, কাউকে হয়তো পরিবারের স্বজন হারাতে হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। সেই জায়গা থেকে জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের সহযোদ্ধাদেরই আরেকটি রাজনৈতিক দল বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় এসেছে। তাই আমরা সেই সরকারি দলের ভালো কাজগুলোকে ভালো বলার যেমন মানসিকতা রাখি, তেমনি যে কোনো যৌক্তিক বিষয়ে সমালোচনা করার আমরা সৎ সাহসটাও রাখি। কারণ আমরা মনে করি বিএনপি আজকে ক্ষমতায় গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বলে তাদের যৌক্তিক সমালোচনা করা যদি আমরা বন্ধ করে দিই, বছর পেরোতে না পেরোতেই তারাই আরেকটা স্বৈরাচারের পথে হেঁটে সেটা হওয়ার চেষ্টা করবে। তো বিএনপির ভালোর জন্য হোক, আমাদের সবার ভালোর জন্য হোক, দেশের ভালোর জন্য হোক, আগামীর বাংলাদেশে কাউকে আর আমরা স্বৈরাচার হইতে দিব না। আমরা আপনাদের সামনে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন এবং এই সিস্টেমগুলোর সংস্কারের কথা বলতে এসেছি। আমরা বিশ্বাস করি এই নেত্রকোনায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিগত এক যুগে হয়তো বিল্ডিং বেশি হয়েছে, হয়তো শিক্ষক বেড়েছে, শিক্ষার্থী বেড়েছে, কিন্তু শিক্ষার মান প্রতিনিয়ত কমেছে। আপনি আপনার বিবেকবোধের কাছে জিজ্ঞাসা করেন, আজকে থেকে 20, 30, 40 বছর আগে মেট্রিক পাস করা একটা ছেলে কিংবা মেয়ের যতটুকু জ্ঞান থাকতো, প্রজ্ঞা থাকতো,
দূরদর্শিতা থাকতো, আজকে অনার্স শেষ করে মাস্টার শেষ করে তাদের মধ্যে ওই জ্ঞান আর প্রজ্ঞা আমরা দেখতে পাই না। তো শুধুমাত্র বিল্ডিং তৈরি হলেই হবে না, বরং ওই মানটা বজায় রাখতে হবে। আমরা আপনাদের কাছে বলতে এসেছি, আপনি বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের যে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোকে আমরা আর কোন দলীয় নেতা দিয়ে দখল হইতে দিব না। আমরা দেখি এই সরকার ক্ষমতায় আসতে না আসতেই প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিএনপির নেতারা কে কোথায় সভাপতি হবে, ম্যানেজিং কমিটির সদস্য হবে, সেই অসুস্থ প্রতিযোগিতা আবার শুরু হয়েছে। আমরা আপনাদেরকে বলতে এসেছি, হয়তো বিএনপির 5-10 জন এই ধরনের নেতা নামক কিছু পাতি নেতা এই কাজগুলো করে আমার সমাজ, আমার প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু বিএনপির আরো হাজার হাজার নেতা কর্মী আছে যাদের সন্তানেরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তারা ক্ষতিগ্রস্ত হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দল দেখবে না, মত দেখবে না, ধর্ম দেখবে না, জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, সবার সন্তানরাই সেখানে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা আপনাদেরকে বলতে এসেছি, আমাদের একসাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর লড়াইয়ে নামতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। আমরা আওয়ামী লীগের সময় মাদকের ছড়াছড়ি দেখেছি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে মাদকের ছড়াছড়ি এমন পর্যায়ে গিয়েছে, স্কুল কলেজ শেষ হওয়ার সাথে সাথে স্কুল কলেজের পিছনে কোনায় প্রাচীরের আশেপাশে আমরা রাতের অন্ধকারে মাগরিবের পরে দেখি বিভিন্ন ধরনের বোতল পাওয়া যায় না? এইভাবে আমাদের তরুণ প্রজন্মকে নষ্ট করা হয়েছে। আর পিছনে শেল্টার দিয়েছে বিভিন্ন রাজনীতিবিদরা, থানার কিছু অসৎ পুলিশ কিংবা বিভিন্ন প্রশাসনের সদস্যরা, এভাবে প্রোটেকশন দিয়েছে বিভিন্ন ধরনের বিচার কার্য পরিচালনা করা সদস্যরা। আওয়ামী লীগ গিয়েছে, বিএনপি এসেছে নতুন করে। আমরা আবার একই চিত্র এখন দেখতে পাচ্ছি। দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, রাতের অন্ধকারে মাদকের ব্যবসার লাভের ভাগের টাকা নেওয়া হয়। ওই অপরাধীরা যখন তারা জেলে যায়, 15 দিন যেতে না যেতেই জামিন নিয়ে তারা আবার আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। তাহলে এভাবে যদি হয়, তথাকথিত কিছু রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করে যদি আমার প্রজন্মকে, সন্তানদেরকে ধ্বংস করার উপক্রম তৈরি করে, মনে রাখবেন, আপনি বিএনপি করতে পারেন, ক্ষমতাসীন দল হতে পারেন, আপনার সন্তান এই মাদকের করাল গ্রাস থেকে বাঁচবে না। আমাদের ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কোন সিস্টেম? সেই সিস্টেম যেই সিস্টেমে কোটি কয়েক রাজনীতিবিদ ওই মাদক ব্যবসায়ীদের শেল্টার দেয়, চাঁদাবাজদের শেল্টার দেয়, জমি দখল করা লোকদের শেল্টার দেয়, ক্ষমতার অপব্যবহারকারীদের শেল্টার দেয়, থানায় গিয়ে থানা দখল করার পায়তারা করে, নিজের মতো পুলিশ বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করে। এই ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। মনে রাখতে হবে, আমাদের এই যে হাসপাতাল, নেত্রকোনা সদর হাসপাতাল, যখন খালিয়াঝুরিতে গেলাম সেখানে বলছে তাদের নেত্রকোনা সদর হাসপাতালে আসতে কষ্ট হয়। কিন্তু আপনারা চিন্তা করেন তো, এই নেত্রকোনা সদর হাসপাতালের এমন অবস্থা, বিল্ডিং থাকলে বেড নাই, বেড থাকলে ডাক্তার নাই, ডাক্তার থাকলে নার্স নাই, নার্স থাকলে ওষুধ নাই, ওষুধ থাকলে দেখবেন সেবাটাই নাই। বাংলাদেশের 64 জেলার সদর হাসপাতালগুলোর এমন এক অবস্থা, সবার আগে এই হাসপাতালগুলোকে আইসিইউতে পাঠানো দরকার। এই হাসপাতালগুলো মানুষকে কি সেবা দিবে? সবার আগে এই হাসপাতালগুলোর সেবা অনিবার্য হয়ে পড়েছে। আমরা এমন একটা সিস্টেম চাই, স্বাস্থ্যমন্ত্রীরা যেখানে ডাল খেয়ে দেখবে না, খাবার খেয়ে দেখবে না, স্বাস্থ্যমন্ত্রীরা কোন একজন ডাক্তার, নার্স, কর্মচারী যে রোগীদের সামনে এক একজন জমিদার হয়ে উঠে, তারা যদি রোগীদের সাথে দুর্ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো তারা তাদের সাহস দেখাবে, জবাবদিহিতা দেখাবে। আমরা ওই সিস্টেমের পরিবর্তনটা চাই। এই নির্বাচনের পরে আপনারা দেখেছেন জনাব হাসনাত আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়া লাইভে এসে কত টাকা বাজেট দিয়েছে, কোথায় খরচ হয়েছে, আপনাদেরকে হিসাব দিয়েছে। এনসিপির প্রত্যেক এমপি তাদের সোশ্যাল মিডিয়ার যে আইডি গুলো প্রত্যেকটা জায়গায় হিসাব দিয়েছে। কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, বিএনপির ভাইরা, আপনারা তো বলেন সবার আগে বাংলাদেশ, আপনারা তো বলেন জাতীয়তাবাদী দল, তাহলে আপনাদের 212 জন এমপির হিসাব কোথায়? আমরা শুনতে পাচ্ছি
কাজ নাকি শুধুমাত্র বিএনপির নেতাদের দেয়া হয়, যারা ধানের শীষে ভোট দিয়েছে তাদেরকে দেয়া হয়। শুধুমাত্র যত ধরনের সুযোগ সুবিধা প্রত্যেকটা জেলা পর্যায়ের অফিস আমাদের বিএনপির নেতারা ওই কর্মকর্তাদের অফিস করতে দেয় না। আমাদেরকে কর্মকর্তারা ফোন দিয়ে বলে, আপনারা আমাদের ঠিক হওয়ার জন্য বলেন, বিএনপির কিছু পার্টি নেতাদের জানায় আমরা তো অফিসটা করতে পারি না। তাহলে আমরা তো এই সংস্কারটা চাই। বিএনপিকে প্রত্যেকটা আসনে কত বরাদ্দ যায়, কি বিশেষ বরাদ্দ আসে, কোথায় খরচ হয়, প্রত্যেকটা টাকার এই মানুষ, এই জনগণ প্রত্যেকটা টাকার হিসাব চায়, তাদেরকে হিসাব দিতে হবে। যদি দিতে না পারেন, যদি শুধুমাত্র ধানের শীষের লোকরাই সুবিধা পায়, তাহলে বলেন সবার আগে ধানের শীষ, সবার আগে বিএনপি, বলেন সবার আগে জাতীয়তাবাদের খবর নাই, সবার আগে বিএনপি পায়, তাহলে আমরা আমাদের আশা ছেড়ে দিব। না হলে এই বড় বড় ভুলি আওলানা আপনাদের বাদ দিতে হবে। নামের সাথে লিখেছেন জাতীয়তাবাদ, কিন্তু আমরা দেখি আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, হত্যার পরে যারা ভারতে আশ্রিত হয়েছে, সেই ভারতের সাথে কথা বলে আপনি এখনো তাদের ফিরিয়ে আনতে পারেন না। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারেন না, সীমান্ত হত্যা বন্ধ করতে পারেন না, পুশিন বন্ধ করতে পারেন না। এই জাতীয়তাবাদকে আমি কি করব, যে জাতীয়তাবাদ আমার সীমান্ত হত্যা বন্ধ করতে পারে না? এই জাতীয়তাবাদ দিয়ে কি করব, যে জাতীয়তাবাদ আমার দেশের সীমান্তকে সুরক্ষা দিয়ে পুশিন বন্ধ করতে পারে না? আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের বিজেপিকে এখনো শক্তিশালী করছেন না দেখে বাংলাদেশের জনগণকে বিজেপির সাথে দাঁড়াতে হচ্ছে। কিন্তু আমরা এটা বলতে চাই, আমার এই নেত্রকোনায় সীমান্ত আছে, বিজেপি যদি কম হয়ে যায়, আপনারা প্রত্যেকেই এক একজন বিজেপি হয়ে আমার সীমান্তকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, সীমান্ত যদি রক্ষা না হয়, আমাদের ঘরেরও কিন্তু রক্ষা হবে না। আমাদের ঘরের যদি রক্ষা না হয়, আমাদের সার্বভৌমত্বের রক্ষা হবে না। আমরা আপনাদেরকে আহ্বান করি, এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছে, আপনি সচিব হন, ডিসি হন, এসপি হন, ওসি হন, ইউএনও হন, একটা কথা মনে রাখবেন, 14তে রাতের নির্বাচন হয়েছে, 18তে চুরির নির্বাচন হয়েছে, 24-এ ডামির নির্বাচন হয়েছে। যেই ডিসিরা এই নির্বাচনগুলো করেছে, তারা ভেবেছিল 5-10 বছর পরে তারা সচিব হবে, আওয়ামী লীগ তাদের পুরস্কৃত করবে। আজকে ওই আওয়ামী লীগ নাই, আজকে ওই ডিসিরাও নাই, একটারও চাকরি নাই। এই জায়গা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশ থাকবে, জনগণ থাকবে। জনগণের সাথে যদি প্রতারণা করেন, দেশের সাথে যদি গাদ্দারি করেন, দল, ব্যক্তি আর মার্কার যদি চাটুকার হন, আগামীর বাংলাদেশে জনগণের সামনে মুখ দেখাইতে পারবেন না। আমরা আপনাদেরকে কিছু কথা বলে যাই। আমার এই জেলা হচ্ছে একজন মজলুম নেতার জেলা, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের এলাকা থেকে আমরা ঘুরে আসলাম। বিগত 16-17 বছর ধরে জেলে ছিলেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। তিনি নিজে একটা গুরুত্বপূর্ণ কথা গতকালকে বলেছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি, আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে কৃতজ্ঞতা স্বীকার করার মতো সৎ সাহসটা তার আছে। আমরা বিএনপিকে বলতে চাই, এই ধরনের যেই মানুষগুলো আছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কথা বলেছে, জুলুমের শিকার হয়েছে, এখনো কৃতজ্ঞতা স্বীকার করে, যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু আপনারা স্পেস দেন না, এমপি বানায় রাখছেন। আমরা এর মধ্য দিয়ে এটা বুঝতে পারি যে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেই মানুষদেরকে আপনারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছেন। প্রিয় বিএনপি, মনে রাখবেন, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে মিথ্যার বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের আপনার দলের যাদেরকে আপনি সাইড করবেন, আপনার পতন তত দ্রুত হয়ে যাবে। আজকের আমাদের এই পদযাত্রায় উপস্থিত আছেন আমাদের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম, যার অগ্নিঝরা বক্তব্য আপনারা কিছুক্ষণ ধরে শুনলেন। আমাদের সাথে আছেন এই নেত্রকোনা জেলার এনসিপির আহ্বায়ক, যিনি এনসিপি নেত্রকোনাকে সংগঠিত করে যাচ্ছেন, ইঞ্জিনিয়ার শামীম ভাই, এবং আমাদের সদস্য সচিব ফাহিম খান পাঠান, এবং আপনাদের নেত্রকোনার সন্তান জাতীয় ছাত্র শক্তির গুরুত্বপূর্ণ নেতা খান তালাত রাফি, এবং
আজকের প্রোগ্রাম যাকে ঘিরে, যার প্রস্তাবনা এবং ইস্তিহার সবাইকে মুগ্ধ করেছে, এই পৌরসভার এনসিপির মেয়র সমর্থক মেয়র প্রার্থী প্রীতম সুহাগ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। প্রিয় নেত্রকোনাবাসী, আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে এই নেত্রকোনায় আমাদের অনেক শহীদ রয়েছেন, অনেক আহত যোদ্ধা রয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আপনারা অংশ নিয়েছিলেন একটি নতুন বাংলাদেশ দেখার জন্য, সংস্কার এবং পরিবর্তন দেখার জন্য, বৈষম্যহীন সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার জন্য। আমরা এই যে সরকার গঠিত হয়েছে, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, এই সরকার নির্বাচনের আগে বলেছিল জুলাই সনদের পক্ষে তারা আছে, হ্যাঁ পক্ষে আছে। তারা বলেছিল, তারা 31 দফা করেছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা, যে 31 দফার ভিত্তিতে তারা দেশ পরিবর্তন করবে। তারা সংস্কারের কথা বলেছিল, তারা পরিবর্তনের কথা বলেছিল, তারা বলেছিল, তাদের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে তারা সবকিছু ভুলে গিয়েছে, 31 দফা ভুলে গিয়েছে, জুলাই সনদ ভুলে গিয়েছে, সংস্কার ভুলে গিয়েছে, বিচার ভুলে গিয়েছে। তারা জনগণের কাছে যত প্রতিশ্রুতি দিয়েছিল সবকিছুই ভুলে গিয়েছে। এখন তাদের স্লোগান হয়েছে সবার আগে ক্ষমতা। সবার আগে বাংলাদেশ নাই, এখন হয়েছে সবার আগে ক্ষমতা, সবার আগে কার্ড, সবার আগে চাঁদাবাজি, সবার আগে সন্ত্রাস, সবার আগে দখলদারিত্ব। আমরা বলতে চাই বিএনপিকে, আপনারা 16 বছর ধরে মজলুম ছিলেন, ধান খেতে পাট খেতে আপনাদেরকে লুকিয়ে থাকতে হয়েছিল, অজস্র মামলার বোঝা নিয়ে আপনাদের কোর্ট পাড়ায় ঘুরতে হয়েছিল। অথচ অভ্যুত্থানের পরে 1 বছর 1.5 বছরের মধ্যে, নির্বাচনের কয়েকদিনের মধ্যে আপনারা জমি দখল, আপনাদের কতিপয় নেতা জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজি সারা দেশে শুরু করেছে। এবং বিভিন্ন জেলায় জেলায় যে ভুয়া মামলাগুলো আপনারা দিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করেছেন এবং দেশের অজস্র নিরপরাধ মানুষকে আপনারা মামলা বাণিজ্যের মাধ্যমে আপনারা তাদেরকে কোর্টের কাঠগড়ায় নিয়ে যাচ্ছেন। এরকম বাংলাদেশ দেখার জন্য জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষজন জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, অংশগ্রহণ করে নাই। এবং এই সরকারের প্রতি আমরা বলতে চাই, জুলাই সনদের পক্ষে যেইভাবে নির্বাচনের আগে বলেছেন, এখনো প্রতারণার মতো করে বলে যাচ্ছে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দেখি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের বিরুদ্ধে কথা বলে, গণভোটের আদেশের বিরুদ্ধে কথা বলে, যেই গণভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, তারা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই তারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে তোয়াক্কা করছে না। তো এই হচ্ছে নেত্রকোনার অবস্থা। এবং এই নেত্রকোনা আমরা একটা মেডিকেল কলেজ আছে জানি, সেই মেডিকেল কলেজের এখনো কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। 350 শয্যা বিশিষ্ট এই মেডিকেল কলেজ হওয়ার কথা, এখানে একটা বিশ্ববিদ্যালয় চালু হওয়ার কথা, সঠিকভাবে পরিচালনা হওয়ার কথা, কিন্তু এই কোনো কিছুই এই নেত্রকোনার মানুষজন পাচ্ছে না। ফলে আমরা আশা করবো এটা নেত্রকোনার চিত্র না, বাংলাদেশের বহু জেলার চিত্র। বিগত 16 বছর উন্নয়নের গল্প শুনেছি, উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আমরা এখনো সবার আগে বাংলাদেশের নামে, সবার আগে লুটপাটের কোনো গল্প এই সরকারকে রচনা করতে দেব না। জাতীয় নাগরিক পার্টি সংসদে আছে, সংসদের বাইরে আছে। অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে হবে। সরকার কমিটমেন্ট দিয়েছিল 18 মাসে 1 কোটি কর্মসংস্থান দিতে হবে, সেই কর্মসংস্থান আমরা অক্ষরে অক্ষরে সরকারের কাছ থেকে আদায় করে নিব। প্রিয় নেত্রকোনাবাসী, আজকে আমরা একটা খবর দেখেছি ঢাকা থেকে, যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোসর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে, তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। আমরা এখনো বলছি, শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে কোনো ধরনের সেফ এক্সিট বা বিদেশ যাতে পড়াতে না পারে, সেই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। আমরা মনে করি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি সহ ফ্যাসিবাদের যেই দুর্নীতি, যেই গণহত্যা হয়েছিল, সকল কিছুর বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। ওসমান হাদির হত্যার খুনিদেরকে এই বাংলার মাটিতে বিচার নিশ্চিত করে
জুলাই গণহত্যায় যারা অংশ নিয়েছিল তাদের বিচার নিশ্চিতের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি আমাদের যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমাদেরকে পালন করতে হবে। ফলে আমরা আশা করব নেত্রকোনাবাসী আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট যদি বাস্তবায়ন না হয়, পুলিশ সংস্কার হবে না, প্রশাসন সংস্কার হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, দেশের আলোতে কোনো পরিবর্তনই হবে না, দেশের কোনো ধরনের সংস্কারই হবে না। আমরা একটি দলকে হটিয়ে অন্য কোন দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান করিনি। নিশ্চয়ই আপনারা বলেন নাই আমরা চাই এই দেশের আমূল পরিবর্তন, মানুষ চাকরি পাবে, দেশে দুর্নীতি হবে না, আপনি থানায় গেলে আপনি সুবিধা পাবেন, আপনার কোনো জমি দখল হবে না, ভূমি দখল হবে না, বৈষম্য থাকবে না, আমাদের দেশের পররাষ্ট্রনীতি সার্বভৌম নীতি হিসেবে দাঁড়াবে, আমার সীমান্ত হত্যাকাণ্ড হবে না। এরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই দেশের তরুণরা রক্ত দিয়েছে, ইনশাল্লাহ নেত্রকোনাবাসী যদি আমাদের পাশে থাকে, আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, এই নেত্রকোনা পৌরসভা সহ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আপনারা যদি সহায়তা করেন, সাথে থাকেন, আস্থা রাখেন, ইনশাল্লাহ জাতীয় সংসদে মাত্র 6 জন হওয়া সত্ত্বেও যেভাবে আমরা কথা বলে যাচ্ছি, জনগণের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন যদি আমাদেরকে সুযোগ করে দেন, ইনশাল্লাহ এইখানকার স্থানীয় সরকারকে আমরা জনগণের প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করব, দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করব। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা লাগবে। ইনকিলাব জিন্দাবাদ।